সারাদিন সে আর কিছু খেতে পারেনি, গলা দিয়ে খাবার নামেনি তার। শরীরটা এখন বেশ দুর্বল লাগছে, একরাশ ঘুম এসে ভর করেছে চোখে। সোফায় বসে ঝিমোচ্ছে সে। রাত জাগার অভ্যেস থাকলেও দুর্বলতার কারণে আজ জেগে থাকতে পারছে না। ইমন তার বন্ধুদের সাথে ছাদে রয়েছে, সকলে মিলে ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে, যা ইমন জানতো না। সবাই বউ বাচ্চার জন্য এসব খেতে পারে না, তাই আজ সারা রাত জমিয়ে এনজয় করবে তারা। ইমন এক প্যাক নিল, খাওয়ার ইচ্ছে ছিল না তবুও খেলো। সবাই আড্ডায় মেতে উঠল। একজন অভ্রকে ফোন করে ওদিকের খবরাখবর নিচ্ছে। দিহানের বাবার জন্য কোনো বন্ধু ওখানে যাওয়ার সাহস করেনি। একদিন সকলে মিলে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছে, সেই সুযোগটা হাতছাড়া করতে চায়নি কেউ। দাদি এসে মুস্কানকে ঝাঁকিয়ে বলল, কি রে, এখানে ঝিমোচ্ছিস কেন? এখনই ঝিমুলে চলবে? আজ রাত জানি মাটি করস না তুই, এই বলে দিলাম আমি। দাদির মুখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। দাদি বলল, দাঁড়া দেখি দাদু ভাই কই, তোদের রুমে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ছাদ থেকে বেশ তর্জন গর্জন করতেই ইমনকে নিচে নিয়ে এলো দাদি। ইমন বেশ বিরক্ত হলো। দাদির হাব ভাবে মনে হচ্ছে আজই এক বাচ্চার বাবা বানিয়ে দেবে। দাদির মুখের উপর কিছু বলতেও পারছে না। বন্ধুরা সবাই হই হুল্লোড় শুরু করে দিল। একজন সাউন্ড বক্স অন করে দিল, আরেকজন বলল, বিগ বস প্রথম বাসর, প্রথম অনুভূতি, এনজয়। ইমন কাউকে তোয়াক্কা না করে দাদির পিছন পিছন চলে গেল। ইয়ানা রিক্তাও রুম থেকে বেরিয়ে গেল। দাদির কথা অনুযায়ী ইয়ানা যাওয়ার আগে এক গ্লাস দুধ টেবিলের উপর রেখে গেছে আর বলে গেছে ইমনকে খাওয়াতে। ইমন রুমে ঢুকে সিটকেনি লাগিয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, এই পোশাক ছাড়ুনি যে এটা পরে ঘুমাবে? মুস্কানের বুকের ভেতরটায় ঠিপ ঠিপ আওয়াজ হতে লাগলো। তার ঘুম যেন এক নিমিষেই পগার পার। নিজের ভয়টাকে জয় করার জন্য চট করে দুধের গ্লাসটা নিয়ে ইমনের সামনে ধরল। ইমন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মুস্কান বলল, দাদি এটা খেতে বলেছে আপনাকে। ইমন বেশ বুঝলো দাদির বলা কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবে এখন এই মেয়ে। আমি এসব খাই না, ভালো করে জানো। এটা নিয়ম, খেয়ে নিন। নিয়ম? মাই ফুড! বলেই গ্লাসটা নিয়ে একটু খেয়ে মুস্কানের দিকে এগিয়ে দিয়ে বলল, বাকিটা তুমি শেষ করো, আমি ফ্রেশ হয়ে আসছি। সারাদিন না খেয়ে পেটে যেন তৃপ্তি পড়ে গেছে। এখন তার খেতে ইচ্ছে হলো না, তবুও ইমনের আদেশ, সেই সাথে এই প্রথম ইমনের এটো খেতে বড্ড লোভ হলো, তাই এক চুমুকেই শেষ করলো। এবার দাদির বলা অনুযায়ী নিজেকে সুন্দর করে পরিপাটি করে নিয়ে বিছানার মাঝ বরাবর চুপটি মেরে বসে রইল। বুকের ভেতর অদ্ভুত সব অনুভূতিরা উকি দিচ্ছে। নিজেকে বউ বউ মনে হচ্ছে তার। পরক্ষণেই ভাবলো, আমি তো এখন বই, ওনার বউ আমি। লজ্জায় লাল হয়ে গেল। নিচের দিকে মাথা রেখে চুপটি করে বসে রইল। পৃথিবীর সকল সুখ এসে ভর করেছে তার মনে। আবেগ অনুভূতিরা যেন আকাশপথে উড়ে বেড়াচ্ছে। কিশোরী বয়সের অনুভূতিগুলো যে বড্ড বেহায়া হয়। এর ওপর যদি দাদির মতো একজন থাকে, সেই সাথে অনুভূতির আগুনে ঘি ঢেলে দেওয়ার জন্য, তাহলে তো কথাই নেই। বাথরুম থেকে বেরোতেই চোখ যেন কপালে উঠে গেল ইমনের। তার বাড়ির সামনে বাগানে এতগুলো গোলাপ গাছের মাঝে যখন একটা গোলাপ ফুটে থাকে, তখন সেই গোলাপটা দেখতে যতটা সুন্দর লাগে, যতটা আনন্দ অনুভূতি হয়, যতটা সৌন্দর্য ভর করে, তার থেকে হাজার গুণ বেশি সৌন্দর্য এখন তার এই চার দেয়ালে উপস্থিত হয়েছে। বিশাল বড় বিছানার মাঝখানে যেন একটা ফুটন্ত গোলাপ ফুটতে দেখতে পাচ্ছে সে। মুস্কান ঘোমটার আড়াল থেকে এক পলক তাকিয়ে দেখতে নিতেই ইমনের নেশাভরা চোখ ধরা পড়ে গেল। চট করে চোখ সরিয়ে নিজেকে স্বাভাবিক করে বসে রইল। ইমন কি বলবে এখন, কি করবে, কিছুই মাথায় খেলছে না তার। যা বুঝতে পারছে তাতে মেয়েটা একরাশ আশা নিয়ে বসে আছে। কি বলে বোঝাবে, অবুঝ মনে কি করে বুঝ দেবে সে? আর যাই হোক, আজ মেজাজ দেখিয়ে ধমকা ধমকি করে কিছু বলা ঠিক হবে না। সব ওই দাদির জন্য। ইচ্ছে করছে গিয়ে এখন বলি, আমার বাচ্চা বউয়ের মাথায় কুবুদ্ধি না ঢোকালেও পারতে। নিজের মনের সাথে বোঝাপড়া করে নিয়ে ইমন এক পা করে এগিয়ে বিছানায় বসলো। শান্ত গলায় ডাকলো, মুস্কান। এ কি, উনি আমাকে ডাকছে কেন?
দাদি যে বলল উনি প্রথমে ঘোমটা খুলবেন, তারপর থুতনিতে ধরে মুখ উঠাবেন। ইমন আবারও ডাকলো। মুস্কান, মুস্কান ঘোমটার আড়াল থেকে নিচু স্বরে বলল, আপনার যা লাগবে সব এনে দিব, আগে ঘোমটাটা উঠিয়ে থুতনিতে ধরুন, দাদি বলেছে এটা নিয়ম। প্রচন্ড মাথা ব্যথা করছে। বালিশে পিঠ থেকে কেবলই চোখটা বুঝেছে শায়রি। দিহান সুপ্তিকে ঘুম পাড়িয়ে রুমেই নিয়ে আসছিল। তন্নি জোর করেই তার কাছে রেখে দিল। দিহান মনে মনে ভাবছিল, শায়রি হয়তো ভাববে দিহান ইচ্ছে করেই সুপ্তিকে অন্য ঘরে রেখে এলো। খানিকটা চিন্তা নিয়েই রুমে প্রবেশ করলো সে। রুমে ঢুকতেই শায়রিকে চোখে বুঝা অবস্থায় দেখতে পেল। বেশ বুঝলো ক্লান্ত অনেক, তাই কিছু না বলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরুলো। শায়রি পোশাক পাল্টায়নি, ঘুমে পড়ে যাবে ভাব, তাই মাথায় দুষ্টু বুদ্ধি চাপালো। এতে ঘুমটাও ভেঙে যাবে, রণমূর্তির রূপটাও দেখতে পারবে অনেক বছর পর। মুচকি সে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শায়রির দিকে চেয়ে গলা ছেড়ে গান ধরলো। প্রেমেরই দুম ঝরে দুজেকে ঘুম কাড়ে, কেন প্রেম গুম করে রেখে দিস হিম করে। হলো যখন চেনা জানো 12 আনা, জানিয়ে প্রেম জবে যাবে 16 আনা। পাগলু এত জোরে গাইছে যে আওয়াজটা কানে বারবার বাড়ি খাচ্ছিল। ঘুম ছেড়ে গেল, মাথাটা কেমন যেন করে উঠল। এরপরও সেই বিরক্তিকর গান, যার জন্য কলেজে রোজ ঝগড়া হতো দুজনের। আর দিহান ইচ্ছে করে কানের কাছে এসে গলা ছাড়ত। শায়রি একসময় কেঁদেই বলেছিল, প্লিজ দিহান, এই বিরক্তিকর হিরোর গান তুই গাবি না, গাইলেও আমার সামনে না। তারপর থেকেই শুরু হলো দিহানের জ্বালানো। সুযোগ পেলেই দেবের ডায়লগ, দেবের গান, দেবের স্টাইল দেখিয়ে রাগিয়ে দিত শায়রিকে। শায়রির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে দিহান। একগাল হাসি নিয়ে গান গাইছে আর ঘাড় ঘোরাচ্ছে। এবার শায়রি যেন তেলে বেগুনে জ্বলে উঠল। বাসর ঘর লন্ডভন্ড করে বালিশ ছুঁড়ে মারল দিহানের দিকে। দিহান চোখ বড় বড় করে বালিশটা ক্যাচ ধরে বিছানায় ছুঁড়ে দিয়ে একটু এগিয়ে শায়রির দিকে আগাগোড়া চোখ বুলিয়ে আবার গান ধরল। ও সুন্দরী ফড়ি, তুমি মন কারিলা চড়ি, যদি রাখি তোমায় মায়ের টানে আইবানি ফিরি। বলেই চোখ মেরে বিছানায় দুহাত দুদিকে দিয়ে গা এলিয়ে দিল। মজার মুডে শায়রি একেবারেই নেই। বুকের ভেতর চাপা আর্তনাদগুলো খুব করে উকি দিচ্ছে। এর ওপর দিহানের এমন তামাশায় মেজাজটা প্রচন্ড বিগড়ে গেল। ভেতরের রাগটা বাইরে প্রকাশ করলো এবার। দুহাতে দিহানের কলার চেপে দিহানের দিকে ঝুঁকে রাগান্বিত বুলি ছাড়ল। কেন করলি এটা? তুই কেন করলি? কেন বিয়ে করলি আমায়? কিসের মোহে বল, কিসের মোহে? আজ বিয়ে করেছিস এক বাচ্চার মাকে, কতদিন ভালো লাগবে তোর? তোরা পুরুষরা তো গিরগিটির মতো রং বদলাস। আজ শায়রিকে ভালো লাগছে, সুপ্তিকে ভালো লাগছে কাল, আর এই শায়রিকে কাল ভালো লাগবে না। কাল ঠিকই অন্য নারীতে আসক্ত হয়ে পড়বি। আজ চোখ ভরার স্বপ্ন দেখিয়ে বুকে টেনে নিয়ে কাল মাটিতে ছুঁড়ে ফেলতেও দুবার ভাববি না। কি শান্তি পাস তোরা? বলবি কি শান্তি পাস? বলেই হু হু করে কেঁদে উঠল। দিহান হতবাক হয়ে রইল। বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো, সেই সাথে রাগ হলো ভীষণ। শায়রি শিশিরের সাথে তার তুলনা করছে বলে? এই মেয়ে কেন বোঝে না? সব পুরুষ কাপুরুষ হয় না। এই মেয়ে কেন বুঝতে পারছে না? সব পুরুষ ভেঙে চুরমার করে দিতে আসে না। কিছু পুরুষ কারো ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয়ে ভালোবাসার পরশ ছুঁয়ে নতুন করে বাঁচতে শেখাতেও আসে। ভালোবাসার অন্য এক রূপ অনুভূতি করাতেও আসে। সব পুরুষ একা করে দিয়ে যায় না। কিছু পুরুষের আগমন ঘটে শূন্য হৃদয় ভরাট করার জন্য। কিছু পুরুষ সকল একাকিত্ব দূর করে সারা জীবনের সঙ্গী হওয়ার জন্য জীবন চলে আসে। এক দীর্ঘশ্বাস ছাড়ে দিহান। শাড়ির চিৎকার চেঁচামেচি চার দেয়াল ভেদ করে বাইরেও চলে গেছে। বাড়িতে মেহমান ভরপুর। দিহান শায়রিকে থামানোর চেষ্টা করতেও কাজ হলো না। উপায় না পেয়ে শায়রির দুহাত চেপে ধরে নিজের উপর থেকে সরিয়ে বিছানায় চেপে ধরল। দুহাত শায়রির দুহাতের উপর শক্ত করে চেপে রাখলো। শায়রি ছুটতে নিলে দিহান সমস্ত শক্তি দিয়ে তাকে চেপে মুখোমুখি মুখ করে বলল, সায়ু, পাগলামি কেন করছিস? প্লিজ চুপ কর। যে বয়টা পাচ্ছিস সেটাকে কোনো সম্ভব না। সবাই এক হয় না শায়রি। বেইমানিটা সবার রক্তে থাকে না, এটা মাথায় রাখিস। আর রইল অন্য নারীতে আসক্ত হওয়া, এটা এতদিন বলেছিস, মানিয়ে নিয়েছি, এখন আর বলিস না দোস্ত।
শায়রি কান্না ভেজা চোখে তাকালো। দিহান মুচকি হেসে বলল, নিজের ঘরে এত সুন্দরী বউ রেখে বাইরে নজর দেবো কেন? কাবরুজদের চোখে নিজের বউ ভালো লাগে না, তাই তারা পরকীয়াতে আসক্ত হয়। তোর কি এত বছর এটা মনে হয় আমি কাপুরুষ? আমি হচ্ছে আসল পুরুষ, বুঝলি? তা আমার কাছে আমার বউ সেরা। বলেই ভুবন ভোলানো এক হাসি দিল। শায়রি কিছুটা শান্ত হলো, মৃদু স্বরে বলল, ছাড় আমায়, হাতে লাগছে। দিহান চমকে গেল। কখন যে শায়রি এত কাছে চলে এসেছে খেয়ালই করেনি। পুরো শরীরে এক মৃদু অনুভূতি বয়ে গেল। হাজারটা ইচ্ছেরা উকি দিলেও সবগুলিকে ধামাচাপা দিয়ে বলল, বন্ধুত্বের খাতিরে তোর কপালে একটা কিস করি, ডোন্ট মাইন্ড বলি। চট করে কিস করে সরে গেলাম। শায়রি আবারও কেঁদে ফেলল, যেটা ছিল সুখের কান্না। ইমন হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাসঘরের নিয়মগুলো তার সদ্য বিবাহ করা 16 বছরের বয়সী কিশোরী বউ কিনা তাকে শেখাচ্ছে ভাবা যায়। হালকা কেসে উঠল ইমন। মুস্কান ঘোমটা খুলে দ্রুত টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ইমনের সামনে দিল। ইমন পানিটা খেয়ে গ্লাসটা নিজেই রেখে গম্ভীর ভাবে বলল, যাও শাড়ি পাল্টে নাও। নিয়মগুলো পালন না করলে অমঙ্গল হবে তো। বলেই মুখ ভার করলো। ইমন তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিল। মুস্কান মাথাটা নিচু করে ফেললো, মুখটাও ভার হলো ভীষণ। তার জামা কাপড়গুলো ইয়ানায় রেখে গেছিল, সেখান থেকে হালকা গোলাপি রঙের সেলোয়ারটা নিয়ে বাথরুম থেকে চলে গেল। ইমন স্বস্তির এক শ্বাস নিয়ে বিছানায় গা এলিয়ে দেবে অমনি বাথরুম থেকে হালকা আর্তনাদ এলো। ইমন খানিকটা ভয় পেয়ে উঠে বসলো। কি হলো না হলো কিছু না ভেবে দ্রুত বাথরুমের সামনে গিয়ে নক করলো। মুস্কান দরজা না খোলায় কঠিন স্বরে খুলতে বলতেই দরজা খুলে যায়। মুস্কান অপরাধের মতো মুখ করে দাঁড়িয়ে আছে। ইমন ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? মুস্কান আমতা আমতা করে বলল, ইয়ান আপুকে একটু দরকার। কি দরকার আমায় বলো। রাত কটা বাজে খেয়াল আছে? ওদের ডাকাটা এখন বেমানান। মুস্কান ভয়ে চুপ করে রইল। ইমনের ব্যাপারটা স্বাভাবিক লাগলো না। স্টুপিডের মতো এখানে হাঁ করে দাঁড়িয়ে না থেকে কিছু লাগলে বলো, নয়তো কাপড় পাল্টে ঘুমাতে আসো। বলেই নিচের দিকে চোখ পড়তে দেখলো কয়েকটা সেফটি বেঞ্চ ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা টাইলসের উপর। পানির সাথে তরল কিছু মিশ্রিত হচ্ছে লাল রঙের। ইমন ভ্রু কুঁচকে মুস্কানের দিকে তাকালো। চোখ দুটো টলমল, মুখ দেখে বোঝা যাচ্ছে সে ঠিক নেই। ইমন ভীষণ রাগ হলো। মুস্কানের মতো মুগ্ধতা, স্নিগ্ধতা, নির্মলতা, নমনীয়তা ভরা মেয়ে মানবীয় যেমন দুনিয়াতে আর দুটোও দেখেনি, তেমনি তার মতো বোকা গাথিও আর দুটো দেখেনি। নিশ্চয়ই কিছু ঘটিয়েছে। মুখ ফুটে বলবে এই সেন্সটুকু আল্লাহকে দেয়নি। দাঁতের দাঁত চেপে বলল, কি হয়েছে? কি ঘটিয়েছো আমাকে বলো, নয়তো তোমাকে কি করব আজকে ভেবেও পাবে না। বলো। ধমক খেয়ে গড়গড় করে বলল, আঁচলটা আটকে আছে, খুলছে না। ইমন এক দীর্ঘশ্বাস ছেড়ে বাথরুমে ঢুকে পড়ল। কাঁধ ধরে পেছন ঘোরাতেই চমকেও গেল ইমন। রিক্তা কয় ধমক খাবে কাল তার ঠিক করাই ছিল, কিন্তু এই মেয়েকে আজ শায়েস্তা করেই ছাড়বে। বিড়বিড় করতে করতে পিনটা এক টান দিতে মুচকান আহ করে উঠল। আরো কয়েক ফোঁটা রক্ত ছিটকে পড়ল কিছুটা ইমনের হাতে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইমন হাতটা পানিতে ধুয়ে কিছুটা পানি মুস্কানের পিঠে দিল। মুস্কান ঠান্ডায় শিউরে গেল, হালকা কাঁপছে সে। পিনটা যে জায়গায় ঠুকেছিল ইমন সেখানে আঙুল ছোঁয়াতে মুস্কান সরে গেল। ইমন রক্ত চক্ষুতে চেয়ে দুকাঁধে বেশ শক্ত করে চেপে ধরল। অনুভূতি নেই? এই শরীর কি দিয়ে তৈরি? হাত কেটে গেছে, শরীরে পিন ঢুকে গেছে, এতে কিচ্ছু যায় আসে না? বলতে অবধি পারো না, এই বোবা তুমি? ইমন চিৎকারের চার দেয়ালে যেন কেঁপে উঠল। সেই সাথে মুস্কানের হাত পা কাঁপতে শুরু করলো। কি হলো, কথা বলতে পারো না? কাজের বেলায় হাত চলে, এমনিতে কথা বলার বেলায় মুখ চলে। নিজের দরকারে কেন এই মুখ চলে না? কোথাও আঘাত পেলে কেন মুখ ফুটে বলো না? সমস্যা কি? আমি কোনো রোবট নিয়ন্ত্রণ করছি না, আর না কোনো পুতুলের সাথে বসবাস করছি যার নিজের শরীরে আঘাত হলে বিন্দুমাত্র যায় আসবে না। এই কথা বলো। মুস্কান এবার প্রচন্ড ভয় পেয়ে গেল ইমনের হুঙ্কারে। কি বলবে সে তাও বুঝতে পারছে না। সে তো এমনই, ছোটবেলা থেকে অনেক দুঃখ কষ্ট সয়েছে। কোথাও ব্যথা পেলে কাউকে বলতে পারেনি। বাবা বাড়িতে থাকতো না,
সৎমাকে বললে সে এসবে গুরুত্ব দিত না, ব্যথা পেলে সয়ে নিত নীরবে, কাঁদত, এইটুকুই। সেই অভ্যাসে যে অভ্যস্ত সে, এখন হয়তো অনেকেই তার ব্যথার দাম দেবে, কিন্তু বলতে ইচ্ছে করে না। তার নিজের ব্যথা একান্তই নিজের করে রাখতে চায় সে। ইমন আজকের দিনে এমন বিহেভ করতে না চাইলেও নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আরো কিছু বলতে যাবে, তখনই থেমে গেল, আর কিছু বলল না। মুস্কানের ভয়ে কাঁপুনি, চোখে পানি, দেখার বিন্দু ইচ্ছে এখন আর নেই। আর না তাকে বকতে ইচ্ছে করছে। নিজের মতো আর যে কয়টা পিন ছিল খুঁজে বের করে খুলে শাড়িটা খুলে ফেললো। মুস্কান এবার লজ্জায় শেষ, ভয়টা তার মুহূর্তেই হা হয়ে গেল। বুকের ভেতর যেন তোলপাড় শুরু হয়ে গেল, হৃদস্পন্দন বেড়ে গেল তীব্র মাত্রায়। ইমনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে শাড়িটা নিচে ফেলে মুস্কানকে পেছন ঘুরিয়ে ব্লাউজের ফিতার টান দিল। মুহূর্তেই মুস্কান শিউরে উঠল। মুস্কানের উন্মুক্ত পিঠের তিলটা ইমন দেখেও না দেখার ভান করে, বুঝেও না বোঝার ভান করে গম্ভীর গলায় বলল, এবার কাপড়টা পাল্টে নাও। নেক্সট কখনো শাড়ি পরবে না। যেদিনে শাড়ি পরা শিখবে, যেদিনে শাড়ি খুলতে গিয়ে পিন নিজের শরীরে না ঢোকাবে, সেদিন শাড়ি পরবে, তার আগে না। বলেই বেরিয়ে গেল। কাপড় পাল্টে বেরোতে দেখলো ইমন রেডি হচ্ছে। মুস্কানকে দেখেই বলল, তুমি ঘুমাও, আমার খুব জরুরি কাজ পড়ে গেছে, এক্ষুনি বেরোতে হবে। মুস্কান অবাক হয়ে বলল, এত রাতে কোথায় যাচ্ছেন আপনি? ইমন মুস্কানের মুখের দিকে তাকাতে মুস্কান মাথা নিচু করে ফেলল। না মানে এত রাতে তো কোথাও বের হন না, তাই আর কি। তুমি ঘুমাও, 1 ঘন্টার মধ্যে এসে পড়বো, নো টেনশন। ইমন বেরোতে মুস্কান পেছন পেছন বের হলো। ইমন থেমে গিয়ে বলল, রাত অনেক হয়েছে, রুম ছেড়ে এক পা নড়বে না। মুস্কান, বাড়িতে আজ অনেক মানুষ, আমি বের হওয়ার পর একা রুমে আসতে হবে, সো না বের হওয়াটাই বেটার। যাও, রুমে যাও, ভিতর থেকে আটকে দাও। ইমন কল্পনাও করতে পারেনি আজকে তার বের হতে হবে, এমন একটা নিউজ তার কানে আসবে। বেশ তাড়াহুড়ায় ড্রাইভ করে থানায় এলো ইমন। পুলিশের সাথে কথা বলে সব ঠিকঠাক করে নিয়ে কয়েকজনকে ফোন করে আবার বেরিয়ে পড়ল। রাত 4টা বাজে, দ্রুত বাড়ি ফিরতে হবে। মুস্কান হয়তো ঘুমিয়ে গেছে, বা আমার টেনশনে ঘুমাতে পারেনি। সারাদিনের ক্লান্তিটা কারোই দূর করা হলো না। নানা রকম চিন্তা মাথায় নিয়ে ড্রাইভ করছে ইমন। এমন সময় তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, নো টেনশন বস, আপনার কাজ হয়ে গেছে। ইমন মুচকি হেসে বলল। ওয়েল ডান। খুশির মাত্রা এতটাই বেশি ছিল যে গাড়ি মেইন রাস্তা ছেড়ে সাইড রাস্তায় চলতে শুরু করেছে। এক পর্যায়ে বিরাট বড় গাছের সাথে গাড়ি বাজতে বিকট এক শব্দ হলো। সবে চোখ বুঝেছে। 5টা অবধি অপেক্ষা করার পর আর জেগে থাকতে পারল না মুস্কান। ঘুমের রাজ্যে পাড়ি দিতে না দিতেই বেশ আওয়াজ ভেসে এলো কানে। সেই সাথে অস্বাভাবিকভাবে দরজায় শব্দ হতে লাগলো। মুস্কান ভয়ে ধরফড়িয়ে উঠে বসলো। প্রথমে ভাবলো সে ঘুমিয়ে যাওয়ায় ইমন রেগে দরজা ধাক্কাচ্ছে। ইস, কি ভুলটাই না হলো। এখন ওনার ধমক কয়টা খাবি কল্পনাও করতে পারবি না। মনে মনে নিজেকে ভয় দেখিয়ে বিছানা ছেড়ে নামতেই বুঝতে পারলো ইমন নয়, দাদি আর ইয়ানা ডাকছে। দাদির অস্বাভাবিক আওয়াজ বোধ হয় কাঁদছে। কিন্তু কাঁদছে কেন? বুকটা মোচড় দিয়ে উঠল মুস্কানের। ছুটে গিয়ে দরজা খুলতে দাদি মুস্কানকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরক্ষণেই বেশ ধমকাতে শুরু করলো। কেন যেতে দিলি? কেন দাদু ভাইকে যেতে দিলি? বাসর ঘরে কেউ বরকে ছাড়ে? কত বড় অঘটনটাই না ঘটালি তোরা মিলে। তোকে না বলেছিলাম দাদু ভাইকে বেঁধে রাখতে? নিজের স্বামীকে ধরে রাখতে পারিস না বলেই তো এত বড় দুর্ঘটনা ঘটলো। বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো। দাদি চুপ থাকো, আমাদের এক্ষুনি হসপিটালে যেতে হবে। দাদা ভাইয়ের বন্ধুরা গিয়েছে, রিক্তা আপু গাড়িতে ওয়েট করছে, তাড়াতাড়ি চলো। মুস্কান চলো। মুস্কানের চোখ দুটো লাল হয়ে এলো, কানে ছিঝি ধরে গেল। বুকের ভেতর কেউ যেন কামড়ে ধরেছে। বহু কষ্টে বলল, উনি কোথায়? উনি ঠিক আছে তো? দাদি মুস্কানকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল। ঠিক নাই, আমার দাদু ভাই ঠিক নাই। মুস্কান এই প্রথম চিৎকার করে উঠল। না, উনি ঠিক আছে, একদম ঠিক আছে। বলেই দাদিকে ছাড়িয়ে দিল। ইয়ানা বলল,
মুস্কান আমাদের যেতে হবে, চলো। মুস্কান ইয়ানার দিকে চেয়ে বলল, কোথায় যাব? উনি কোথায়? দাদাভাই হসপিটালে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলো। মুস্কানের চোখ বেয়ে পানি ছড়তে শুরু করলো। দাদি ইয়ানাকে রেখে সে দৌড়ে বেরিয়ে গেল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।